বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার পারিষদবর্গ, তার উপদেষ্টারা কে কোথায় আছেন সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক কৌতূহল কাজ করে। তার কারণ সাধারণ মানুষের একটা বিরাট অংশ মনে করেন যে এরা যে ধরনের চুক্তি করেছেন বিদেশের সঙ্গে, হামের টিকা কিনতে অবহেলা করে যেভাবে শত শত শিশুর মৃত্যুর কারণ হয়েছেন, যে ধরনের একটা সমাজ তৈরি করেছেন, মবের সমাজ তৈরি করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম ডুবিয়ে দিয়ে গেছেন, বাংলাদেশের সংস্কৃতি চর্চা থেকে শুরু করে সেন্ট মার্টিন দ্বীপ সবকিছুকে বিপদগ্রস্ত করেছেন এবং তাদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করেছেন। এতে এদের বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার। নির্বাচিত সরকার, তারেক রহমান সরকারের কাছে এদের বিরুদ্ধে তদন্ত করা, মামলা করা, এদেরকে জবাবদিহিতার মুখোমুখি করার একটা দাবি বা একটা প্রত্যাশা একটা বিশাল অংশের মানুষের ছিল এবং তারা নজরে নজরে রাখতে চান যে ইউনূস সরকারের ওই প্রায় 18 মাস সময়ে বিরাট টাকা পয়সা বানানোর যে খবর বেরিয়ে এসেছে, এরপর এরা কে কোথায় তাদের সম্পদ আর পরিবার নিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছেন সেসব বিষয়েও তারা বারবার জানতে চান। সে কারণে সংবাদ মাধ্যমে দেখবেন কিছুদিন পরপরই খবর বের হয় ইউনূসের উপদেষ্টারা কে কোথায়। এর মধ্যে গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে উঠেছে যে ইউনূস সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি স্ত্রী সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় কেন পাড়ি জমিয়েছেন। তার সংস্কৃতি অঙ্গনের অনেক সহকর্মীরা বলছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী স্ত্রী তিশা আর কন্যা নিয়ে এখন থেকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই থাকবেন। মানে ইউনূস সরকারের পদত্যাগের আগে থেকেই এসব খবর ছিল যে কোন উপদেষ্টারা কোথায় ঘরবাড়ি করছেন। যেমন আসিফ নজরুলের স্ত্রীর যেহেতু মার্কিন নাগরিকত্ব আছে, তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা স্থায়ী আবাস গড়ে তোলার কাজে মনোনিবেশ করেছিলেন, বেশ গুছিয়ে এনেছেন বিষয়টা, সেটা নিয়ে সরকারের পদত্যাগের আগে থেকেই ইউটিউবের প্রভাবশালী ব্যক্তিত্ব সাংবাদিক ইলিয়াস হোসেন সহ নানাজন নানা রকম মতামত প্রকাশ করে আসছিলেন। কাজেই মোস্তফা সরোয়ার ফারুকী কোনো দেশে চলে গেছেন, সেখানে স্থায়ীভাবে এখন নিরাপদে বসবাস করতে চাইবেন, সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিচ্ছেন এবং তা নিয়ে তখন ইউটিউবে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ সাংবাদিক ইলিয়াস হোসেন সহ অনেকেই প্রমাণাদি হাজির করেছিলেন। কাজেই এখন মোস্তফা সরোয়ার ফারুকী তার মেয়ে আর স্ত্রী নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন, এটা ব্যাপক কৌতূহল তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর মোস্তফা সরোয়ার ফারুকী এ প্রসঙ্গে রহস্য করছেন বটে, কিন্তু তারা আসলে গুছিয়ে বসতে বা একটা নিরাপদ জীবনের সন্ধানে অস্ট্রেলিয়ায় চলে গেছেন কিনা স্থায়ীভাবে সেটা খোলাসা করে বলছেন না। এরকম একটা সময়ে মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে কথা উঠলো যার কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের ঠিক আগের দিন লামিয়া মোর্শেদ তার দীর্ঘদিনের সহকর্মীকে সহ ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ঢাকা থেকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশে ফিরেছেন, মানব জমিন পত্রিকা ইউনূস সেন্টারের বরাতে যেদিন, অর্থাৎ যে সোমবারে আজকের দিনে এই খবরটি দিলেন যে লামিয়া মোর্শেদ সহ তিনি ফিরে এসেছেন, সেদিনই আবার একজন স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জের সংসদ সদস্য, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় জড়িত ছিলেন, মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন, বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, এই সংসদ সদস্য হামে শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনূস সহ 5 জনের নামে মামলার আবেদন করেছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর সহ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার গ্রামীণের কয়েক দশকের সহযোগী নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়েছিল। এখন তারেক রহমান সরকার যে ইঙ্গিত পরিষ্কার করেছেন গত কয়েক মাসে যে তারা কিছুতেই ডক্টর ইউনূস বা তার পারিষদবর্গকে ঘাঁটাঘাঁটি করবেন না, কারণ তারাই যেহেতু তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন,
কাজেই উত্তরার মাইলস্টোন স্কুলে কি করে বিমান বিধ্বস্ত হলো তার তদন্ত যেমন তারেক রহমান সরকার করবেন না, বা ইউনূস সরকার এমন গাফিলতি হতে দিল কি করে সেটা জানতে চাইবেন না, তেমনি শত শত শিশুর মৃত্যু হচ্ছে কিন্তু ইউনূস সরকার, ডক্টর ইউনূস বা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তারেক রহমান সরকার কোনো রকম ঘাটাঘাটি করবেন না। কাজেই এই মামলার আবেদন আদালতে ওঠা মাত্র এই মামলার আবেদন খারিজ করে দিয়েছে সিএমএম আদালতের বিচারক। আর এই একই দিনে কি করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর লামিয়া মোর্শেদ ফ্রান্স সফরে, সে প্রসঙ্গে জানাতে গিয়ে বাংলাদেশ প্রতিদিন খবর দিচ্ছে যে গত 27শে মে ঈদের আগের দিন দীর্ঘদিনের সহকর্মী লামিয়া মোর্শেদকে সফর সঙ্গী করে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। পরে নেদারল্যান্ডসেও নানা অনুষ্ঠানে অংশ নেন। 31শে মে ডক্টর ইউনূস ও লামিয়া মোর্শেদ জার্মানিতে বার্লিন স্টোরি বাংকার মিউজিয়াম পরিদর্শন করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, এবং তখন নাকি ডক্টর ইউনূস আর লামিয়া মোর্শেদকে হিটলার এবং তার প্রেমিকা ইভা ব্রাউনের শোবার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠে দেওয়া এই খবরটির শিরোনাম করেছে তারা সেই উপদেষ্টারা কে কোথায়। ওই যে বলছিলাম কমাস পরপরই বা কয়েক সপ্তাহ পরপরই দেখবেন উপদেষ্টারা কে কোথায়, এটা পাঠক আগ্রহের কথা বিবেচনা করে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো খবর করে, মানে সকলে জানতে চান ফারুকী না হয় অস্ট্রেলিয়া গেছেন, আর কে কোথায় আছেন। এখন বাংলাদেশ প্রতিদিন লিখছে যে অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার 3.5 মাস পরেও তাদের সময়ের নানা সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে আলোচনায় রয়েছেন সাবেক উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটছে। 5 শতাধিক মায়ের বুক খালি হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে। এবং অন্যদিকে কয়েকজন সাবেক উপদেষ্টা গণমাধ্যমে এসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও কথিত কিচেন ক্যাবিনেট নিয়ে মুখ খোলায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা যে বিশেষ পদে বসিয়েছিলেন যাকে আলী ইমাম মজুমদার, এরা প্রত্যেকেই গত কিছুদিন ধরে, এমনকি খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এরা বিভিন্ন সময়ে সাম্প্রতিককালে গণমাধ্যমের সামনে এসে বলেছেন ইউনূস সরকারের কোনো অপরাধ, মানে এরা যে নির্বাচন পেছানোর চেষ্টা করছিলেন, এরা যে মব সৃষ্টি করে এমন বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছিলেন যে যাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যায়, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে একটা বাণিজ্য চুক্তি করে বসেছেন তারা দেশের প্রায় সবকিছু বিক্রি করে, এগুলোর কিছুই কিচেন ক্যাবিনেট ছাড়া, মানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্রর মতো ব্যক্তিবর্গ ছাড়া তারা কিছুই জানতেন না। এবং ওই কিচেন ক্যাবিনেটটা মঙ্গলবারে আলাদা করে ডক্টর ইউনূসের সঙ্গে বসতো এবং তারাই সরকারটা চালাতো। এখন বাংলাদেশ প্রতিদিন লিখছে যে মবের ভয়ে এবং জনসমাগমের ভয়ে এবং মানুষের বিক্ষোভ ক্ষোভের ভয়ে এখনো এই উপদেষ্টাদের, বিশেষ করে কিচেন ক্যাবিনেটের অনেক উপদেষ্টারা এবং অধিকাংশ আলোচিত সরব উপদেষ্টা একরকম অন্তরালে সময় পার করছেন। কেউ কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, কেউ আগের পেশায় ফিরলেও নিয়মিত অফিস করছেন না, জনসমাগম এড়িয়ে চলছেন। তবে বিতর্কের বাইরে থাকা কয়েকজন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ উপদেষ্টা দেশেই আছেন। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় অবস্থান করছেন। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, তিনিও আগেই তো হাত তুলে বলেছেন, তার পথ অনুসরণ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারা কিচেন ক্যাবিনেটে ছিলেন না, কোনো অপরাধের সঙ্গেও জড়িত ছিলেন না। এখন ডক্টর সাখাওয়াত হোসেনও গবেষণা ও লেখালেখিতে সময় কাটাচ্ছেন, এখনো বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় ফেরেন নাই। তিনি বিবেচনা করছেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় ফিরে যাবেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, মানে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার, তিনি নিজের প্রতিষ্ঠান উবিনিগে ফিরেছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সমালোচনা করে তা সংসদে আলোচনার কিন্তু দাবি জানাচ্ছেন। এমনকি ফরহাদ মজহারও বলছেন যে এই সরকারের নানা ঘটনার তদন্ত হওয়া উচিত। এরকম যদি উনি জানতেন, উনি উনার স্ত্রী ফরিদা আক্তারকে নাকি মন্ত্রী হতে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে পাঠাতেন না। এরপর বাংলাদেশ প্রতিদিন লিখছে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ক্যান্টনমেন্টের বাসায় বসে নিরিবিলি অলস সময় কাটাচ্ছেন।
গতকালই যেমন তিনি সারাদিন টিভিতে সংসদ অধিবেশন দেখেছেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনিও লেখালেখি করে সময় পার করছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইউনূসের কিচেন ক্যাবিনেটের বিষয়টি জানিয়ে বলেছেন যে মঙ্গলবার তারা বসতো, উনারা এ বিষয়ে কিছু জানেন না। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ দীর্ঘদিন পর উত্তরায় তার নিজের কর্মস্থল ব্রতী, মানে তার যে এনজিও, সেটাতে প্রথমবারের মতো গেছেন গতকালকে এবং গিয়ে দিনভর নানা রকম বৈঠক করেছেন। এখন থেকে নিয়মিত অফিস করবেন বলে আশা করছেন। সৈয়দা রিজওয়ানা হাসান অত্যন্ত আলোচিত কিচেন ক্যাবিনেটের সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একজন। তিনি 17ই ফেব্রুয়ারি উপদেষ্টার দায়িত্ব শেষ করে 18ই ফেব্রুয়ারি তার এনজিও বেলায় ফিরে গেছেন। ফিরে গিয়ে একটা পোস্টও দিয়েছিলেন, কিন্তু তাকে পরিবেশ রক্ষায় মাঠে যেমন কোনো কর্মসূচিতে দেখা যায় নাই। বাংলাদেশ প্রতিদিন খবর দিচ্ছে যে সৈয়দ রিজওয়ানা হাসানের সঙ্গে কাজ করেন এমন কয়েকজন তাদের জানিয়েছেন যে আগে রিজওয়ানা হাসান নিয়মিত অফিস করলেও এখন তিনি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অফিস পরিচালনা করেন। তার মানে তিনি আর বেলার অফিসে কাজে যাচ্ছেন না। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি দায়িত্ব ছাড়ার পর থেকে একরকম অন্তরালেই ছিলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে নানা রকম বক্তব্য রাখার চেষ্টা করছিলেন। সম্প্রতি অনেকটা নীরবে তিনি স্ত্রী তিশাকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। ফারুকী প্রতিদিন ফেসবুকে নানা রকম স্ট্যাটাস দেন, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখন পর্যন্ত বিদেশ সফরের বিষয়ে তিনি কিছু বলেন নাই। বরং ফেসবুক পোস্টে তার অস্ট্রেলিয়ায় থিতু হওয়ার গুঞ্জন সম্পর্কে লিখেছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই আমি সরকারে ঢোকার ঝুঁকি নেই, কিন্তু সেটা এরকম ভয়াবহ হবে ভাবি নাই। সাংবাদিক ভাই বোনেরা সারাক্ষণ ফোন করে জিজ্ঞেস করে, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কি? বুঝেন অবস্থা, এখন এদের কথার উত্তর দিতে হবে আমার, এটাই কাফফারা। যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিক মতো করতে পারছি। মানে মোস্তফা সরোয়ার ফারুকী এমন অভিসম্পাদ দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বটে, তবে তিনি কবে দেশে ফিরবেন এবং কেন অস্ট্রেলিয়া গিয়েছেন এ ব্যাপারে কিছু লেখেননি, সেটা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। কিচেন ক্যাবিনেটের আরও যে প্রভাবশালী সদস্য আসিফ নজরুল, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে প্রথম দিকে একেবারে নিয়মিত ছিলেন না, এখন নিয়মিত হওয়া শুরু করেছেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য কিচেন ক্যাবিনেটের, তিনি তার পুরনো এনজিও অধিকারে ফিরেছেন বলা হচ্ছে, কিন্তু তাকে জনসমক্ষে কোনো কর্মসূচিতে দেখা যায় নাই। 23শে মে গুম ভিকটিমদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে 23টি জেলায় সভা সমাবেশ করলেও অধিকারের প্রধান আদিলুর রহমান খান শুভ্র একটি কর্মসূচিতেও যোগ দেন নাই। আর বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, যিনিও কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, তিনি এবং এই সম্প্রতি মাছরাঙায় তৌহিদ হোসেনের কথায় যেটা বোঝা গেছে সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তিনিও ছিলেন কিচেন ক্যাবিনেটের সদস্য। এরা দুজনই ফিরে গেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলোর খবরাখবরগুলো পড়লে এই ইঙ্গিত পরিষ্কার বোঝা যায় যে একটি পক্ষ যেমন ইউনূস সরকারের এই উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত চাইছে এবং বারবার আদালতে যাচ্ছে সে প্রত্যাশায়, তেমনি উপদেষ্টাদের মধ্যেও একদিকে মব আতঙ্ক, অন্যদিকে আদালতে হঠাৎ করে, মানে ওই যে ডাক্তার জাহিদুর রহমান যেটা বলেছিলেন, সরকারি তদন্তের প্রক্রিয়ায় আদালতে কোনো মামলা নিয়ে নেওয়া হয় কিনা সে নিয়ে শঙ্কার ভেতরে তারা সকলেই এই বিদেশ এই দেশ এসব করে বেড়াচ্ছেন এবং নিজেদের কর্মক্ষেত্রে এখনো স্বাভাবিকভাবে ফিরে যেতে পারেন নাই। আর সাধারণ মানুষের ভেতরে এই উপদেষ্টারা শত শত কোটি টাকার দুর্নীতি করবার পরেও এখনো বহাল তবিয়তে নির্বাচিত সরকারের আমলে দিন কাটাচ্ছেন, সেটা নিয়ে একরকমের ক্ষোভ থাকায় সম্ভবত বারবার পত্রিকাগুলো ইউনূসের উপদেষ্টারা কে কোথায় খবর দিয়ে এদের প্রত্যেকের সুনির্দিষ্ট অবস্থান জানিয়ে